সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের স্বাগত জানাচ্ছি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইড পলিটিক্স আলোচনার শিরোনাম রাষ্ট্রের কর্মচারীদের সম্পদের খতিয়ান। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনাব কাজী রিয়াজুল হক, সাবেক সচিব এবং সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে হয়তো যুক্ত হবেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার জন্য অপেক্ষা করছি আমরা। জনাব কাজী রিয়াজুল হক, আপনার কাছ থেকে একটু শুরু করি। মানে শিরোনামে নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করতে চাই। রাষ্ট্রের কর্মচারীদের সম্পদের খতিয়ান, এর আগেও বহুবার আলোচনা হয়েছে। সম্পদের হিসাব দেওয়া, সেটি শুধুমাত্র কর্মচারীদের জন্য নয়, এমপি মন্ত্রী তাদেরও সম্পদের হিসাব দেওয়া নিয়ে অনেকবারও আলোচনা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আলোর মুখ আসলে দেখেনি। যে বিষয়টি নিয়ে আজকে এই আলোচনার সূত্রপাত, আজ সাবেক আইজিপি বেনজির আহমেদের যে অঢেল সম্পদ তা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এবং আজকে হাইকোর্ট তার এই সম্পদের খতিয়ান দেখে বেশ বিস্ময় প্রকাশ করেছেন। হাইকোর্টের এই সাবেক পুলিশ প্রধানের কর্মকাণ্ড নিয়ে হাইকোর্ট বলেছেন যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন। বিচারপতি কামরুল কাদের এবং খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই মন্তব্যটি করেন। মূলত যশোরের কয়েকটি সেতু নিয়ে অনিয়মের কারণে যে কর্মকর্তাদের তলব করা হয়েছিল সেই জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে এই বিষয় প্রকাশ করেছেন। হাইকোর্টের বিষয় যদি একটু পরে যাই, সরকারি কর্মকর্তাদের যে বেতন ভাতার খতিয়ান সেটি তো ওপেন সোর্সে পাওয়া যায়। তারপরও কখনো কখনো এই সরকারি কর্মকর্তাদের রিটায়ারমেন্টের পরে যে সম্পদের খতিয়ান মাঝে মাঝেই প্রকাশ হয়, এটি কি এক ধরনের চর্চায় পরিণত হয়েছে? হ্যাঁ, এটা আগে এটা ছিল না, কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আর কি, বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এটা একটা চর্চার মধ্যে বোধহয় এসে গিয়েছে। সেদিন আমার এক জুনিয়র কালিগ, আমার সামান্য জুনিয়র, হি ওয়াজ ক্যাবিনেট সেক্রেটারি, সে আমাকে বলছিল যে আমি 2004 সালে ওয়াইল আই ওয়াজ ক্যাবিনেট সেক্রেটারি আমি একটা প্লট পেয়েছিলাম উত্তরাতে 5 কাঠার, আর সেটা আমি ডেভেলপারকে দিয়ে আমি এখন 3টে ফ্ল্যাট পেয়েছি। আই এম হ্যাপি উইথ দ্যাট। একটাতে আমি থেকে 2টোকে আমি ভাড়া দিতে পারি, 3টে ডেভেলপার পেয়েছে। সো উইথ ভেরি লিমিটেড মানি, ভেরি শর্ট মানি, সে তার জীবনযাপন করেছে এবং সে স্বাচ্ছন্দ্যেই আছে, তার কোনো দুশ্চিন্তা নেই। তো আমরা দেখেছি যে আমাদের দেশে সেটা নেই। সে আবার আফসোস করে আরেকটা কথা বলছিল যে আমরা দেখেছি এটাও শুরু হয়েছে যে একজন মানুষ চাকরিতে ঢোকার সঙ্গে সঙ্গে উইদিন 10 years অফ হিজ সার্ভিস সে দেখা যাচ্ছে বিদেশে বাড়ি করে ফেলছে। এই যে চর্চাটা, এটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। দিস ইজ নাথিং নিউ, এটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। তো এই চর্চাটা একদম পাকিস্তান আমলে এরকম ছিল বলে আমার মনে হয় না আর কি। ইট ওয়াজ ভেরি লিমিটেড। এবং আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন আমরা দেখেছি যে এইটা খুবই, মানে আমরা অতি কষ্টের দিন যাপন করেছি। আমরা 5 নম্বর গ্রেড বলতো কাটা সার্ভিস শুরু হতো সেখান থেকে আমাদের মাসের বেতন, নিজেদের বাড়িতে থাকতাম, বাবার বাড়িতে, ওই যে ওয়ারির কথা বলছিলাম, ওয়ারিতে আমাদের বাড়ি, তো সেখানে থাকতাম, সেখানে কিছুটা ভাড়া দিতাম, কিছুটা থাকতাম, তাতে নিয়ে আমি আমার ভাই বোন নিয়ে থাকতে পারতাম না আর কি, চালাতে পারতাম না। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। আমি এত বছর চাকরি করেছি, আমি তো সরকারের চাকরি শেষ করে আফটার মাই রিটায়ারমেন্ট আমি জয়েন করলাম মানবাধিকার কমিশন, ইউ নো দ্যাট। এবং মানবাধিকার কমিশনের রেমুনারেশন, সম্মান মর্যাদা তো আছে, রেমুনারেশন কিন্তু দিস ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ মোর দ্যান 50% or more than 100% in many cases রেমুনারেশন, লিগাল রেমুনারেশন দেন আমরা পেতাম। কিন্তু তারপর আমি কিন্তু ঢাকা শহরে একটা বাড়ি করতে পারিনি। একটা প্লট পেয়েছিলাম উত্তরাতে 5 কাঠা পূর্বাচলে, সেটাও বিক্রি করে দিয়েছি, তো বাচ্চাদের দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো আজকাল যে চর্চাটা দেখতে পাচ্ছি এখন, এইটা একটা যেটা মানে মহামান্য হাইকোর্ট যে অবজারভেশনটা দিয়েছে, এটা যেমন এখন একটা কালচারের মতো হয়ে যাচ্ছে আর কি, আমার কাছে মনে হচ্ছে। এখন একটা না, এরকম বহুত ঘটনা রয়েছে, বহুত লোক এরকম আছে আর কি যাদেরকে প্রচুর সম্পত্তির মালিক। আমি তো অবসর সমিতিতে সভাপতির দায়িত্ব পালন করছি, আমি ওখানে দেখেছি যে বহু লোক ওখানে এসে জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি বা এই পর্যায়ে এসে রিটায়ার করছে বা ওটা একটা ডিপার্টমেন্টে চাকরি করছে, তাদের অনেকেরই ধানমন্ডিতে বাড়ি রয়েছে। উই কুড নট থিঙ্ক অফ ইট ডিউরিং সার্ভিস টাইম। আমরা এত ভালো বেতনে চাকরি করেছি এবং সর্বোপরি আমি কিন্তু সেটা না, আমি কিন্তু আবার
9 বছর অতিরিক্ত চাকরি করার সুযোগ পেয়েছিলাম, কারণ আমার চাকরির বয়স ছিল 70 বছর পর্যন্ত। আমরা 57 রিটায়ার করতাম তখন, এখন 59 রিটায়ার করে। আমি 70 বছর পর্যন্ত সরকারি কোষাগার থেকে আমি বেতন পেয়েছি, মানে দীর্ঘ সময় চাকরি করতে পেরেছি। তো তারপরেও আমরা করতে পারিনি। কিন্তু এরা যে কীভাবে ধানমন্ডিতে অ্যাপার্টমেন্ট কিনছে, ধানমন্ডিতে ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, এগুলো কেউ দেখছে না। সবাই এটা জানে, সবাই এটা বলে, কিন্তু এটা ধরার চেষ্টা করছে না আর কি। ওই আমাদের মোমেন সাহেব, একটা ফরেন মিনিস্টার সাহেব একটা কথা বলেছেন খুব সুন্দর, কিছুদিন আগে দেখলাম, যে বেগমপাড়া সম্পর্কে, যে সাবেক ফরেন মিনিস্টার, হ্যাঁ সাবেক ফরেন মিনিস্টার, উনি একটা কথা বলেছেন যে বেগমপাড়াতে দেখলাম, আগে আমরা বলতাম যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, এখন উনি শুরু করেছেন আমলা দিয়ে। বললো যে আমি তার মধ্যে দেখলাম আমলাদের বাড়ি বেশি আর কি, আমার কাছে মনে হলো আর কি। হি ওয়াজ ফরেন মিনিস্টার, মোরওভার হি ওয়াজ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ইন নিউ ইয়র্ক। আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, খুব কাছে ছিল কানাডার। তো আমেরিকা, কানাডাতে যেভাবে এগুলো হচ্ছে, যে দেখছে, এবং এর ভিতরে বেশি সংখ্যক উনি বলেছেন আমলারাই। তা আপনি যেটা বললেন, ইউ আর ভেরি রাইট। তো এই কয়েকজন আমলা, এই কয়েকজন আমলা যেন গোটা আমলা গোষ্ঠী, কিন্তু বাকি আমলা যদি দেখেন, আমি দেখেন এই সমিতির সভাপতি সবাই সাথে আমার হ্যান্ডেল করতে, প্রতিদিন যে কত অনুদানের জন্য আবেদন আসতেছে, চিকিৎসা করাতে পারছে না। ধরেন মানে যাদের সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, কিংবা হাইকোর্ট বিষয় প্রকাশ করছেন, ক্ষেত্র বিশেষে দুদক তদন্ত করছে, এটির পরিণতি কত হয় সেটি নিশ্চয়ই দেখা যাবে সময় হলে। কিন্তু ডিউরিং সার্ভিস অনেকের কথা তো এখনো বাজারে শোনা যায়, যেগুলো গণমাধ্যমেও আসে না, দুদকও কখনো উদ্যোগ নেয় না, এমন অনেক কর্মকর্তাই তো আছেন, সেটি পুলিশে আছেন, চাকরিরত অবস্থায় যারা অনৈতিক কাজে জড়িত, এরকম অনেককে তো এক অর্থে চিহ্নিত থাকার পরও তাদের নিয়ে প্রশ্ন তোলা হয় না কেন? ভয়ে নাকি কোন রকম ওই রাজার রাজ্য হারানোর ভয়ের মতো বিষয়টি? সেটা হচ্ছে বেশি কথা, কারণ তো সরকার তো এত দুর্বল থাকে না, কোনো সময় কোনো সরকার কোনো সময় এতটা দুর্বল থাকে না। তো দুর্বল থাকলে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই ঘটনাটা দেখতে পাচ্ছেন আর কি, সরকার দুর্বল না, কিন্তু সরকারকে তারা কীভাবে এটা ক্যামোফ্লেজ করে রাখে আর কি, সরকার জিনিসটা বুঝতে দেয় না। বা সরকার যাদেরকে, সরকার প্রধান বা সরকারের পক্ষ থেকে যাদেরকে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যেটা বলা হয়, সেই আদেশটা যথাযথভাবে প্রতিপালিত হয় না। এরা কোনো ফাঁকড় ফোকড় দিয়ে এরা বেরিয়ে যায়। এই হাতে কোনো কয়েকজন লোক, এই কয়েকজন লোকের জন্য দুর্নাম হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু অনেক কষ্টে থাকে। আমি বললাম যে আমি ওখানে যেখানে চাকরি করি, আমাদের 7.5 লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছে, তাদের অনেকেই খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে আছে। কিন্তু এই কয়েকজনের জন্য পুরা মানে চাকরি গোষ্ঠীকে, রিটায়ার্ড অফিসারদেরকে এই দুর্নামের কথাটা শুনতে হচ্ছে, এই কথাটা শুনতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় যে এই যে এজেন্সিগুলো যে আছে, দে শুড বি মাস মোর কি বলবো ইফেক্টিভ, আরও অনেক বেশি ইফেক্টিভ ওয়েতে তাদেরকে কাজটা করতে হবে, এবং তারা ইচ্ছে করলে কাজটা করতে পারবে, এই বিশ্বাস আমার কাছে আছে। এই বিশ্বাস সবাই করে যে তারা ইতিপূর্বে এরকম কিছু কিছু কাজ করেছে, কিন্তু অনেক পরে ধরে আর কি, আর ধরতেও চায় না। আর এরা কোন ফাঁকড় ফুকড় দিয়ে তাদেরকে কাকে কোন যাতে ম্যানেজ করে বেরিয়ে যায়। একজন সরকারি কর্মকর্তা, সে যে ক্যাডারেই থাকুক না কেন, কিংবা যে পদেই থাকুক না কেন, যে শ্রেণীর কর্মচারী হোক না কেন, কোনো রকম রাজনৈতিক আশীর্বাদ ছাড়া তাদের পক্ষে কি আসলে এই অনৈতিক অসাধুতা অবলম্বন করা কিংবা অনৈতিক অর্থ উপার্জন করা সেটা সম্ভব? হ্যাঁ, এটা একটা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটার দুটো সাইডই আছে আর কি। আমি বলবো সেটা হচ্ছে যে অবভিয়াসলি পলিটিক্যাল সাপোর্ট যদি থাকে, আর পলিটিক্যাল অনুকম্পা যদি থাকে, তাতে একটা সুবিধা হয়। আর কিছু লোক আছে তারা ম্যানেজ করে ফেলে, তারা তার সুপিরিয়রদেরকে, তার মানে সহকর্মীদেরকে এমনভাবে ম্যানেজ করে ফেলে তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু তারা রাজনৈতিক ব্লেসিংস তাদের উপরে নেই, কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে, এবং তারা দিব্যি চাকরি করেছে বা এখনও করে যাচ্ছে আর কি, দিব্যি কাজ করে যাচ্ছে। তো এটা একটা টেকনিক। তো এক্ষেত্রে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আরও কঠিন অনুশাসন যদি আসে, যেমন আমরা সম্প্রতি দুটো দেখলাম, তো এরকম কঠিন অনুশাসন যদি আসে, তাহলে এগুলো বন্ধ করা সম্ভব। দিস ইজ নট লাইক দ্যাট যে ইট ইজ ইম্পসিবল, ইট ইজ পসিবল, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। খুব কঠিন কাজটা, এই কঠিন কাজটা তারা ইচ্ছে করলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে কনস্ট্যান্ট চাপের উপর রাখে, আর একজন মানুষ কতজনকে চাপের উপর রাখবে, তারপরেও
আমি মনে করি যে এই যে কেসটা ধরা হয়েছে এবং হাইকোর্ট এটাকে গুরুত্বের সাথে ধরেছে, মানে প্রশাসন এবং কোর্ট দুটো একত্রিতভাবে ধরেছে। তো আমার মনে হয় এরপরে বোধহয় এদের আরও কিছু কিছু লোক এরকম ধরা পড়বে। ধরা পড়লেই একটা ম্যাসিভ একটা ড্রাইভ যদি দেওয়া যায় যে এই সম্পত্তি, এবং এই সম্পত্তিগুলো বের করে কিন্তু কোনো কঠিন ব্যাপার না। আপনি যেটা দেখেন, নিজেই দেখেন, আপনি অনেক ঘটনা জানেন, দেখেন তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের নামে কোনো অভিযোগ নাই, বাট ইউ নো দিস পিপুল, তাই না? তো এইটা সবাই জানে। তো এইটা তুমি কোথা থেকে সম্পত্তিটা করলা, কীভাবে তোমার স্ত্রী কী করতো, স্ত্রীর নামে সম্পত্তি করছো, স্ত্রী কী করতো, হোয়াট ওয়াজ এ সোর্স অফ ইনকাম। আমাদের আইন কিন্তু খুব পরিষ্কার, ইনকাম ট্যাক্সের রিটার্ন স্ত্রীর দিতে হবে, তুমি ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়েছো কিনা, রিটার্ন যদি দিয়ে থাকো হোয়াট ওয়াজ দ্য সোর্স অফ ইয়ার ইনকাম অফ দ্যাট টাইম, তার থেকে তোমার স্ত্রীর কী সোর্স অফ ইনকাম ছিল। বেশিরভাগ স্ত্রী দেখা যাচ্ছে তারা হাউস ওয়াইফ, দে ডোন্ট ডু এনিথিং, কিন্তু তাদের নামে একটা দেশে বিদেশে বাড়ি হয়ে যাচ্ছে আর কি, সম্পদ হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে আমাদের পক্ষ থেকে সেইভাবে ড্রাইভটা নেওয়া হয়নি, ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। এখনও সময় আছে, দেশের এই সময়টাতে আমরা যদি ইনিশিয়েটিভ নিয়ে এই যে দুর্নীতিপরায়ণ যে লোকগুলো আছে সেই লোকগুলোকে যদি আমরা এখানেও থামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। দেশ কিন্তু অনেক দূরে গিয়েছে, কিন্তু শুধুমাত্র দেশকে গ্রাস করছে এই দুর্নীতি, এবং সেই দুর্নীতির একটা বড় অংশই হচ্ছে সরকারি কর্মচারীদের সাপোর্টে হচ্ছে, তাদের দুর্নীতিতে অনেক সহায়তা করছে। এটা ব্যবসায়ীদের কথা বলেন, রাজনীতিবিদদের কথা বলেন, কিন্তু সরকারি কর্মচারীদের সহায়তা ছাড়া তারা কেউ এই কাজটা করতে পারতো না, হাতে করে কয়েকটা কর্মচারী সহায়তা। কিন্তু স্যার ধরেন এই রাজনৈতিক আশীর্বাদ ছাড়া যদি এটি সম্ভব না হয়, ব্যবসায়ীদের আশীর্বাদ ছাড়া যদি এটি সম্ভব না হয়, এবং তার সাথে এই সরকারি কর্মকর্তার যে সংশ্লিষ্টতার কথা বলা হয়, এটি আপনি যে বলছেন এখনই সময় বন্ধ করে দেওয়ার, এই বন্ধ করে দেওয়াটা আসলে কতটা সম্ভব? মানে এইখানে যেহেতু রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এটি সম্ভব হয় না বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি এটি আসলে বন্ধ করাও সম্ভব, এবং সেটি এক দুইজনের ইচ্ছাতে কি সম্ভব, নাকি একটি সার্বিক? না, এটা তো একটা কম্প্রিহেনসিভ ম্যাসিভ প্রোগ্রাম নিতে হবে, কারণ এক একটা দুর্নীতির ভিতরে অনেকগুলো অ্যাক্টর জড়িত আছে আর কি, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের অ্যাক্টর জড়িত আছে। মানে একজন আমলা যে দুর্নীতি করবে, তার সাথে ব্যবসায়ী, সে কার জন্য করবে? ব্যবসায়ীর জন্য করবে বা কোনো রাজনীতিবিদদের জন্য করবে। তো তাদের সবাই একটা সামগ্রিক এই তিনটে করবে, এবং সেই রাজনৈতিক লোকগুলো যারা আছে তাদের কর্মী বাহিনী আছে, তারাও হয়তো রাজনীতিবিদরা নিশ্চয়ই ভালো মানুষ, কিন্তু তাদের যে কর্মী বাহিনী আছে অন্যায় আবদারটা নিয়ে আসছে, সেই আবদারটা তাকে রক্ষা করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ তার দুর্দিনের সাথে ছিল, তারা অনেক কাজ করে দিয়েছে, আজকে সেই পজিশনে তাদের অবদান আছে সেখানে। এই যে জিনিসগুলো আমরা যে ওই যে যারা দেখতে পাচ্ছে, একজন ব্যবসায়ী সে ব্যবসা করতে আসছে, তার ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে দিতে হচ্ছে। তো এইটার ক্ষেত্রে এই সবাই মিলে যদি একত্রে আসে, সবাই মিলে যদি একত্রে রাজি হয়, তাহলে এটা যেটা আগে কথা যেটা বলছিলাম, আমি সবসময় এই কথাই বলবো যে দিস ইজ নট ইম্পসিবল, দিস ইজ ভেরি মাচ পসিবল ইফ দি হাইয়েস্ট অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ দি একটা কম্প্রিহেন্সিভ ম্যাসিভ প্রোগ্রাম যদি নেওয়া হয়, তাহলে বোধ হয় এবং এটা যে একবার এস্টাবলিশ করে বলতে 1 বছর 2 বছরের ভিতরে, তারপর কিন্তু এটা 10 বছর 15 বছর এইভাবে চলে যাবে আর কি। মানে একটি প্রক্রিয়া তৈরি করার বিষয় আছে। জনাব কাজী রিয়াজুল হক, আমরা একটা বিরতিতে যাই, আশা করি এর মধ্যে প্রফেসর কার জন্য জয়েন করবেন। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ইনসাইট পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছে খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবে। আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে। আজ কথা বলছি রাষ্ট্রের কর্মচারীদের সম্পদের খতিয়ান নিয়ে। সাথে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। দুটো বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক সেই সংশ্লিষ্টতার কথা, সেটি তো বলছিলাম, মানে কতটা সম্ভব, কিভাবে সম্ভব, সামগ্রিক চেষ্টাটা কিভাবে শুরু করা যেতে পারে, সেটি নিয়ে আবার একটু জানতে চাইব পরে। কিন্তু আপনি বলছিলেন যে ইনকাম ট্যাক্সের ফাইল চেক করার বিষয়টি, এবং তার পাশাপাশি এই যে প্রায় দেখি কোনো একজন কর্মকর্তার বিদেশে বাড়ি পাওয়া গেছে, তার মধ্যে শুধু সরকারি কর্মকর্তা না, সংসদ সদস্যদের, একাধিক সংসদ সদস্যদের বিদেশে বাড়ি আছে, গণমাধ্যম অসংখ্য প্রতিবেদন আছে, সচিত্র প্রতিবেদন উইথ এভিডেন্স প্রুফ। কিন্তু সেই অর্থে তাদের বিরুদ্ধে কি আসলে ব্যবস্থা নিতে দেখেন আপনি, যাতে অন্যরা সতর্ক হয়? না, তো সরকারি কর্মচারীদের হ্যাঁ সবারই একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আছে, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা আছে। এটা আমাদের গঠনতন্ত্রের মূল কথাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। গুড গভর্নেন্স এনশিওর করতে হলে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। মানে ব্যবস্থা নেওয়া না হোক, অন্তত
ধরেন কোনো একটি অভিযোগ সেটি তদন্ত করে দেখা এবং তার ফলাফল মানুষকে জানানো। সেটা আমি বলছিলাম, এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা আরো বেশি আছে, কারণ সরকারি কর্মচারীদের এই সরকারি একটা সুন্দর একটা নীতি সিস্টেম করেছিল, সেটা হচ্ছে শুদ্ধাচার। শুদ্ধাচারের উপরে তারা অনেক কাজ করেছে, অনেক ফরম্যাট করেছে, অনেক মানুষকে প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিজাল্টটা ঠিক যেভাবে পরিশ্রম করেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা দেওয়া হয়েছে শুদ্ধাচারের যে কৌশলগুলো ঠিক করে দেওয়া হয়েছে আর কি, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে এদেরকে, কিন্তু সেইটাকে আমরা বাস্তবায়ন ঠিক যতটা আশা নিয়ে করা হয়েছিল ঠিক সেভাবে বাস্তবায়ন আমরা করতে পারিনি, যার ফলে আর ইনকাম ট্যাক্সের রিটার্ন আমরা যেটা পুরনো সিস্টেম, কারণ ইনকাম ট্যাক্সের ভিতর থেকেও থাকতে হবে, ইনকাম ট্যাক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া খুব একটা কঠিন ব্যাপার না, যারা চালাক তারা ওখানে ম্যানেজ করে ফেলে, অর্থাৎ ইনকাম ট্যাক্সে খুব বেশি ধরতে পারবে না, ধরতে পারবে যে এই শুদ্ধাচার কৌশলটা যদি সঠিকভাবে কাজ করতো, কোথায় কে কোথায় অপরাধ করেছে, তার সম্পদটা কোথা থেকে আসছে। এই যে যখন আপনার পুলিশের কথাই ধরেন, যদি আপনি পুলিশ যখন একটা ইনভেস্টিগেশনে যায়, পুলিশ কিন্তু যতই যা বলেন, পুলিশ কিন্তু অনেকগুলো সাকসেসফুল ইনভেস্টিগেশন করেছে, এবং কোথায় কীভাবে কোথা থেকে কীভাবে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে, মাটির নিচে থেকে পানির নদীর মধ্যে থেকে সেই ব্রিফ কেসটা এনে দিতে পারে, ওরা বের করে দিতে পারে, এদের এই আছে, টেকনোলজিটা আছে। সেদিন দেখেন ওই যে ওই এমপির নাম কি, ওইটা যেটা মারা গেল, আনোয়ারুল আজম, হ্যাঁ আনোয়ারুল আজম, যে তার দেখেন তার ওই যে ওই মেয়েটার কাছ থেকে যে পানির শব্দ শুনে, ট্যাঙ্কের পানির শব্দ শুনে তার কি রিয়াকশন হয়েছে, তার থেকে সে বুঝে ফেললো যে ট্যাঙ্কের পানির মধ্যে কিছু থাকতে পারে আর কি। তো পুলিশ পারে, পুলিশ পারে এটা চেষ্টা করলে। কার্জনই আমাদের এখানে, আমরা কার্জনকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছিলাম পুলিশের ক্ষমতার উপরে। প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসছি আপনার কাছে। জি কাজী তাজুল হক। না তাহলে তার মানে কি এই ব্যবস্থা নেওয়া তো পরবর্তী বিষয়, তদন্ত করে দেখার উদ্যোগেরও ঘাটতি দেখেন, অন্তত যেসব অভিযোগ ওঠে পাবলিক ফোরামে, পাবলিক ডোমেইনে? হ্যাঁ, তা তো ঘাটতি বলতে হবে, যতটা হওয়ার মানুষের প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা অনুসারে তদন্তটা সেইভাবে হয় না, বা শুরু করলেও পরবর্তীকালে আস্তে আস্তে কারণ স্তীমিত হয়ে যায় আর কি, সেই গতিতে থাকে না। ধন্যবাদ প্রফেসর কার্জন। আমরা অনেক দূর আলোচনা এগিয়েছি, আজ কথা বলছিলাম রাষ্ট্রের কর্মচারীদের সম্পদের খতিয়ান নিয়ে। বেনজির আহমেদের সাবেক আইজিপি তার রাষ্ট্রের তার সম্পদের খতিয়ান দেখে আজ হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। যেটি আলোচনা করছিলাম, এই প্রশ্নটি আগে করি, অন্য একটি সুনির্দিষ্ট বিষয় আপনার কাছে জানতে চাইবো পরে। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অধিকাংশ সময় দেখা যায় রিটায়ারমেন্টের পর, এবং ডিউরিং সার্ভিস কেন ওঠে না, ভয়ে নাকি রাজনৈতিক আশীর্বাদ সংশ্লিষ্টতার কারণে? আর অন্তত পাবলিক ডোমেইনে যাদের নাম আছে, শুধু রাষ্ট্রের কর্মচারী না, সংসদ সদস্য, মন্ত্রী, যাদের নাম বিরুদ্ধে নানান রকম সত্য হোক মিথ্যা হোক, এই সম্পদ, অনৈতিক আয়, এগুলোর বিরুদ্ধে পাবলিক ডোমেইনে যেসব অভিযোগ আছে, দুর্নীতি দমন কমিশন কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ কি অন্তত তদন্ত করে দেখার চেষ্টা করে যে সংবাদটি সত্য না মিথ্যা? আপনাকে ধন্যবাদ। আসলে একটা সমাজ কিংবা রাষ্ট্রে যখন আমরা তার দুর্নীতি নিয়ে কথা বলি, কিংবা ধরেন যে সমাজ এবং রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার মতো যে সমস্ত অনুষঙ্গ কিংবা বিষয়গুলো থাকে, তার ভেতরে দুর্নীতি একটা, কিংবা টাকা পাচার হওয়া। তো ধরেন যে একটা দেশের ভিতরে এই যে বড় দাগে যে আপনার চুরি, ডাকাতি কিংবা অপরাধ, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এই বিষয়টাকে আমি যেভাবে দেখি যে এইটা সব সমাজে কম বেশি হয়, এবং আমরা কিন্তু মানুষের যে হাজার বছরের যে মানুষের ইতিহাস, সেখানে আমরা কিন্তু দেখেছি যে একটা সময় ছিল যে মানুষের কোনো মানে সামাজিক অবস্থান, মানে কাঠামোবদ্ধ কোনো সমাজ ছিল না। এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যে আমরা যেটা পাই যে একটা সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থার জন্য আমরা পারস্পরিক চুক্তির মধ্য দিয়ে সমাজ রাষ্ট্রটা করেছি, এবং তার উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর সাম কমন গুড, যে একটা দেশের ভেতরে 10 কোটি মানুষ, 5 কোটি মানুষ, 20 কোটি মানুষ, তাদের সকলের যে কমন বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যেন ভালো থাকে, সেটার জন্য কিন্তু আমরা সরকারটা বসাই, এবং সেই সরকার তারা সুশাসন নিশ্চিত করবেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করবেন, স্বাস্থ্য নিশ্চিত করবেন। এখন আমরা যখন সেটার ব্যত্যয় দেখি যে সেটা হচ্ছে না, দুর্নীতিটা বেড়ে যাচ্ছে, টাকা পাচার হচ্ছে, তখন কিন্তু আমি বিষয়টাকে দেখি যে মানে সেটাকে যদি আপনি একদম নির্মূল করতে চান, কিংবা সেটা যেন কম হয়, মানে দুর্নীতি কম হয়,
আপনার যে সেবাটা আপনি পাওয়ার কথা সেটা যেন হয়। একটা হচ্ছে যে জাতিগত একটা চরিত্র থাকে, জাতিগত চরিত্র হচ্ছে একটা বড় জিনিস। কারণ মানুষের যেটা ভালো এবং যে ভালো বিষয়গুলোকে আমরা নিশ্চিত করার কথা বলি, সেটা কিন্তু প্রথমত আসে আপনার ভেতরের মূল্যবোধ থেকে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা মানুষের মূল্যবোধ যদি খুব শক্তিশালী হয়, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠান কিংবা আইন এগুলোর সহযোগিতা খুব বেশি লাগে না। আমরা কিন্তু চীনের সেই কনফুসিয়াস, ওনার যে আদর্শ, ওইটা অনুযায়ী হাজার হাজার বছর ধরে তারা জীবনযাপন পরিচালনা করেছেন, এবং তিনি বলতেন যে মানুষের অধিকারের চেয়ে অব্লিগেশন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি এমন কোনো কাজ করবেন না, আপনার নিজের দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন থাকবেন এবং এমন কিছু করবেন না যাতে করে অন্যের ক্ষতি হয়। এখন তারপরে হচ্ছে প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনি দুর্নীতি করলে সেটা মানে ওই দুর্নীতি বিরোধী ব্যবস্থা কি কি আছে। তা আপনি বাংলাদেশের ভেতরে বঙ্গবন্ধু বলেছিলেন যে সবাই সোনার খনি পায় দেশ স্বাধীন করে, আমি পেলাম চোরের খনি। না, আই এম টকিং অ্যাবাউট দি ন্যাশনাল ক্যারেক্টার অফ বাংলাদেশ। তারপর মাননীয় প্রধানমন্ত্রী ওই যে আমাদের 7-8 বছর আগে যে সরকারি কর্মকর্তাদের মানে সব যারা এই সাথে মানে সরকারি ফান্ডিংয়ে যারা চলে, তাদের যখন বেতনটা বেশ ভালোই বাড়ানো হয়েছিল, তার কিছুদিন পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হতাশ হয়েছিলেন যে আমি যে আকাঙ্ক্ষা নিয়ে বেতনটা বাড়ালাম যে দুর্নীতিটা কমবে, সেটা কিন্তু সেভাবে কমে নাই। আবার আপনি ইবনে বতুতা সেই 700 না 800 বছর আগে উনি বলেছিলেন, কাশ্মীরের রেফারেন্স দিয়ে তিনি বলেছিলেন যে এই দেশটা মানে কাশ্মীরের লোকরা বলে এই পূর্ববঙ্গের লোকরা মানে এই জায়গাটা হচ্ছে সোনায় পরিপূর্ণ একটা মানে দোজক কিংবা। তো এই কথার মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদের জাতিগত চরিত্রের ভেতরে যে সমস্ত ঘাটতি, হ্যাঁ, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বাঙালির ওই চরিত্র বিশ্লেষণ করেছিলেন এবং বঙ্গবন্ধু সেটাকে বলেছিলেন যে রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই যে আপনি ধরেন যে আপনার একটা দেশের ভিতরে অধিকাংশ মানুষ যদি অসৎ হয়, অধিকাংশ মানুষ যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আপনি তার সরকার সিস্টেম দিয়ে কতটুকু কি করতে পারবেন, তাই না? সেটা যে কোনো সরকারি। আপনি বিষয়টাকে একদম গোড়ার দিকে নিয়ে গেছেন। সেই জায়গা থেকে যদি বলি যে এই জাতিগত চরিত্র সেটি পরিবর্তন করা কি অসম্ভব? এখন ধরেন যে আমি নেগেটিভ সেটা বলছি না, কারণ আমার তো বাঙালির আপনার ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেটা করার গৌরবোজ্জ্বল যে ঐতিহ্য সেটা আছে। ভাষা আন্দোলন আমরা করেছি, সেটা সারা পৃথিবীতে অনন্য। মুক্তিযুদ্ধ আমরা করেছি, ট্রু। কিন্তু আপনি তারপরেও দেখবেন যে আমাদের বোধহয় জাতিগত কিছু কিছু জায়গাতে, যেমন সততা, নিষ্ঠা, সামষ্টিক ইতিবাচক কর্মকাণ্ড, এই জায়গাগুলোতে বোধহয় ঘাটতি আছে। ঘাটতি না থাকলে তো দুর্নীতি এইভাবে বিস্তার করতে পারে না, তাই না? এবং আমি ব্যক্তিগত আলাপচারিতায় একটা অভিজ্ঞতা শেয়ার করি। কিছু কিছু দেশ ঘোরার একটা অভিজ্ঞতা হয়েছে। আপনি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পাশাপাশি দুটো দেশ, আপনি এই সীমানাটা ক্রস করবেন, এদিকে মালয়েশিয়া ওইদিকে সিঙ্গাপুরে ওখানে গেলে আমাদের লোকজন কিংবা সবাই বলবে যে স্যার আপনার যদি পাসপোর্টটা হারিয়ে যায়, এটা আপনার যে হারিয়ে গেল যিনি পেলেন গাড়ির মানে কোনো উবার চালক কিংবা সে এটা আপনাকে খুঁজে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। আর পাশে যে মালয়েশিয়ার অবস্থাও অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু তারপরে ওখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত ভালো না। হ্যাঁ, এবং এখানে তামিল আছে যে আপনাকে ধরে আপনার পাসপোর্ট ছিনতাই করে তারপর আপনাকে ব্ল্যাকমেইল করবে। এটা কিন্তু একটা বড় জিনিস। মানে সিঙ্গাপুরের প্রধান যেটা আমার কাছে চোখে পড়েছে যে তাদের ইন জেনারেল মানুষের যে নৈতিক কিংবা মূল্যবোধ সেটাও ভালো, আবার ওদিকে তাদের সিস্টেমটাও ভালো। তা আপনি যখন ইন জেনারেল মানুষের নৈতিকতা কিংবা দুর্নীতিবোধ কিংবা সততা খুব দুর্বল, তখন আপনার সিস্টেম কিংবা প্রতিষ্ঠানটা খুব শক্ত হতে হয়। আপনি যদি দুটোই মূল্যবোধও খুব দুর্বল হয়, প্রতিষ্ঠানও খুব দুর্বল হয়, তাহলে কিন্তু খুব কঠিন অবস্থা হয়ে যায়। আমি অন্তত কয়েকটা দেশ ঘুরিয়ে দেখে আমার সেটা মনে হয়েছে। জনাব কাজী রিয়াজুল হকও বলছিলেন যে একটা সিস্টেম কিংবা একটা ওয়ার্কিং চেইন তৈরি করা প্রয়োজন সামগ্রিক চেষ্টায়, তাহলে কেবলমাত্র দুর্নীতি রোধ করা সম্ভব কিংবা কমিয়ে আনা সম্ভব। আমরা আরেকটা বিরতির পর একটা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্সে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি রাষ্ট্রের কর্মচারীদের সম্পদের খতিয়ান নিয়ে। সাথে আছেন জনাব কাজী রিয়াজুল হক এবং প্রফেসর কার্জন। আপনার কাছে একটু আসি, যে সুনির্দিষ্ট বিষয়টা জানতে চাইছিলাম। আপনি জাতিগত চরিত্র তো একটা বিশ্লেষণ দিয়েছেন, কিন্তু উইথ ইমিডিয়েট ইফেক্ট যে উদ্যোগগুলো নেওয়া যায় তার মধ্যে একটা জায়গায় কি আপনি খুব বড় গলদ দেখেন যে টাকা যেগুলো অনৈতিকভাবে অর্জন করা হয় সেগুলো তো আসলে দেশে থাকে না, পাচার হয়ে যায়। কিন্তু এই যে একটা কথা বলা হয় ফলো দি মানি ট্রেইল,
এই জায়গায় কি খুব বড় গলদ দেখেন, নাহলে এত টাকা কিভাবে দেশের বাইরে যায়? না, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের তো ধরেন যে এই গত 15-20 বছরে আমাদের অর্থনীতির যে শক্তি সেটা বেড়েছে, তারপর ব্যবসা বাণিজ্য বেড়েছে। তো এইটাও কিন্তু সত্যি যে আপনার এই ব্যবসা বাণিজ্য বাড়লে, অর্থনীতির শক্তি বাড়লে, তার সাথে যে মানি লন্ডারিং, দুর্নীতি এটাও বাড়ে। এটা শুধু বাংলাদেশে না, যে কোনো জায়গাতে। কিন্তু সাথে সাথে যেই সক্ষমতাটা বাড়াতে হয় সেটা আপনার মানি লন্ডারিং যেন না হয়। তারপরে আপনার যে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স যে আপনার ইউনিট, এগুলো কিন্তু আগে ছিল না, মানি লন্ডারিং আইনটা ছিল না। তো আপনি যখন এবং এইটা কিন্তু আমাদের যে নানা আলোচনায় কিন্তু এসছে, এবং সবচেয়ে বেশি যেটা আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের যে গত নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো ছিল, সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে দ্রব্যমূল্য পরিস্থিতি, মানে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, এবং টাকা যে পাচার হয়েছে সেই টাকা পাচার যেন না হয় এবং সেই টাকা ফিরিয়ে আনা, সেটার উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এখন ধরেন যে বাস্তব ক্ষেত্রে কিন্তু আমি খুব চাইবো যে এই যে আপনার মানে কিছু কিছু বিষয়ে তো আমি যথেষ্ট আশাবাদী, যেমন ধরেন যে যে অবকাঠামো হয়েছে, কিংবা পদ্মা সেতুকে আমি যদি অর্থনীতির বিশ্লেষক নাও হই, যে আমার কাছে মনে হয় যে পদ্মা সেতু এটা কিন্তু একটা বিপ্লব। হ্যাঁ, এটা কিন্তু একদম আপনার প্রায় অনেকগুলো জেলার সাথে বাংলাদেশের যে কানেক্টিভিটি, আবার ওই কুয়াকাটা, তারপরে পায়রা বন্দরকে কেন্দ্র করে ওই আমার মানে সমুদ্র যে আপনার বিশাল একটা এলাকা, ওইটাকে যে আপনার ইকোনমিক যে পোটেনশিয়াল সেটাকে এক্সপ্লয়েট করার যে একটা ব্যবস্থা। তবে ইদানিং যে বিষয়গুলো, যে ঘাটতির কথাগুলো আপনারা আলোচনা করছেন, যে বিষয়টা আপনি বলছেন যে অর্থনীতির দুর্বলতা, কিংবা টাকা পাচার হয়ে যাচ্ছে, কিংবা আরও দুর্বলতা, দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি অ্যাকশন, সেই জায়গাগুলোতে নিঃসন্দেহে গুরুত্ব দিতে হবে। এবং সেই জায়গাগুলোতে আপনার মানে দুটো বিষয় কাজ করতে হবে। আপনি দেখবেন যে আজকে পুলিশ, আমার অবৈধভাবে অর্জিত টাকা যদি নিরাপদে গচ্ছিত রাখার সুযোগ না থাকে, প্রতিষ্ঠান, আপনি যদি কোনো মানে কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কিংবা প্রতিষ্ঠানের কেউ যদি দুর্নীতি করে, অনিয়ম করে, ডিপার্টমেন্টাল মেকানিজম থাকে কিন্তু। তা আপনার ডিপার্টমেন্টাল মেকানিজমে যদি তাকে আপনি শাস্তি দিতে পারেন, আপনি পুলিশ হেডকোয়ার্টারের প্রতি বছর তারা যে পুলিশ বর্ষ করে, ওই আপনি দেখবেন যে তখন তারা যে সমস্ত পাবলিকেশন প্রকাশ করে, ওখানে আপনি দেখবেন প্রায় 10,000 পুলিশের বিভিন্ন সদস্যকে নানা মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, যে কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে টার্মিনেট করা হয়েছে, কাউকে বদলি করা হয়েছে। হ্যাঁ, তো এই ডিপার্টমেন্টাল অ্যাকশনের মধ্য দিয়ে যদি আপনি এই যে পুলিশের ভিতরে কিংবা ব্যুরোক্রেসির মধ্যে, কিংবা সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান, সেটা যদি যথেষ্ট শক্ত হয় তাহলে কিন্তু ওখানেই থেমে গেল। আর যদি সেটা না হয় তাহলে পরে আপনার তো অ্যান্টি কারাপশন কমিশন আছে, তারপরে আপনার অন্য প্রতিষ্ঠান, আপনি সংসদীয় তদন্ত কমিটি হতে পারে, বিচারীয় তদন্ত। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে টপ ব্রাশের এই সকল এলিমেন্টগুলো করা সম্ভব, আপনি যেগুলো বলছেন? হ্যাঁ, সেটা আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন, এবং আমি বিশ্বাস করি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, এবং সবচেয়ে বেশি যেটা ছিল যে আন্তর্জাতিক অপরাধের বিচার 1971 সালে, এই বিচারটা কিন্তু একদম মানে আপনার ডেথ থ্রেট, মানে মৃত্যু ঝুঁকি নিয়ে করা হয়েছে। মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন আওয়ামী লীগের যে সাবেক সম্পাদক, সাধারণ সম্পাদক, কিন্তু এটা প্রমাণ করে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো কিছু করা সম্ভব। হ্যাঁ, সুতরাং আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলোতে, যে সমস্ত জায়গাতে আমরা স্বচ্ছতা চাই, হ্যাঁ, যে আমরা মানসম্পন্ন শিক্ষা চাই, আমরা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা চাই, আমরা পুলিশি এবং বিচারী সেবা চাই, আমরা অর্থনীতিকে মানে যেটা যতটুকু হয়েছে আরও বেশি শক্তিশালী দেখতে চাই, এই সমস্ত জায়গাতে আসলেই রাজনৈতিক সদিচ্ছা খুবই একটা সামগ্রিক সুশাসন। অনেক ধন্যবাদ প্রফেসর কাজী রিয়াজুল হক। 1 মিনিট একটু আপনার ক্লোজিং রিমার্কস শুনতে চাই। না, ক্লোজিং রিমার্কস বলতে যেটা আপনি একটু আগে যেটা শুরু করেছিলেন, যে অর্থ পাচার তো হয়ে যাচ্ছে দেশের থেকে, তো অর্থ পাচার একটা প্রফেসর কার্জন একটা কথা বলেছেন যে যত যে বেশি অর্থ ট্রানজেকশন হবে তত বেশি পাচারের সম্ভাবনা হবে। যে দেশে যত উন্নয়ন কর্মকাণ্ড চলে, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে, অনেক বড় পদ্মা সেতু, নতুন পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে বহুত বড় বড় প্রজেক্ট হয়েছে, সব অর্থের আদান প্রদান বেশি হয়েছে এবং সেখানে কিছুটা হতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে পাচার যে হয়ে চলে যাচ্ছে, তার পিছনে আমার কাছে কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই পাচারকারীদের একটা চেইন সৃষ্টি হয়েছে সাথে সাথে আর কি, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি। তো সরকার যতই শুদ্ধাচারের কৌশলী তৈরি করুক কেন, যতই
গুড গভর্নেন্সের কথা বলুক না, সুশাসনের কথা বলুক না, কিন্তু যে সুশাসনের জন্য যে সমস্ত নীতিমালা তারা তৈরি করছে সেগুলো যতই বলুক না কেন, কিন্তু এই যে চেইনটাকে তো বন্ধ করতে পারছে না। এই চেইনটা দেশে বিদেশে মিলে একটা আন্তর্জাতিক, এটা একটা ইন্টার কান্ট্রি চেইন হয়েছে, ইন্টারন্যাশনাল চেইন হয়ে গেছে এই চেইনটা। এবং এই চেইনটা কিন্তু অন্য অন্য দেশও আছে, এই যে আমেরিকার আশেপাশে দেশগুলো যদি আপনি দেখেন না, সেই দেশগুলোতে কিন্তু সেই দেশগুলোতে কিন্তু কোনো ইয়ে নেই, সমস্ত জায়গায় দুর্নীতি চলছে, করাপশন চলছে আমেরিকার পাশের দেশগুলোতে। সেখানে আমেরিকানরাই ওই যেখানে যে দুর্নীতি করছে টাকা জমাচ্ছে। তা আমাদের দেশে আমরা সেটা করতে পারছি না, আমাদের দেশটাকে আমরা ঠিক রাখতে পারছি না, এইটাই আমার কথা। মানে সেই চেইনটা ভেঙে দেয়, চেইনটা ভেঙে দিতে হবে আর কি। জনাব কাজী রিয়াজুল হক এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। অন্য পর্বে অন্য অতিথির সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।